জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় ঠাকুর শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দ যারা ঠাকুরের কথা অহরহ শুনছেন, তাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ঠাকুরের কথা বলতে গেলে, ঠাকুরের কথা শুনতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। সেই ধৈর্য আমার নেই। আমি যে কথা বলছি এটা উগ্র কথা হচ্ছে, আপনাদের মনে স্পর্শ করবে বলে আমার মনে হয় না, তবুও বলছি। কেননা এটা একটা পেশায় পরিণত হয়েছে, শুধু নেশা নয়, পেশায়ও পরিণত হয়েছে। ঠাকুরের কথা ঠাকুরের ভক্তদের কাছে না পৌঁছানো পর্যন্ত যেন মনটা শান্ত হয় না, তাই সেই চেষ্টা করে চলেছি। ভালো মন্দ কিছু বুঝি না, হয়তো মন্দ হতে পারে, ভালো হতে পারে, তবে ঠাকুরের কথা ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছে যাক, এটাই আমার সর্বান্তকরণে কামনা। কৃপাধন্য ভক্ত নীলরতন তালুকদার। এক নীলরতন আর এক নীলরতনের কথা লিখে পাঠিয়েছেন। নীলরতন মৃধা, শ্রদ্ধেয় নীলরতন মৃধা, যিনি এখন সভাপতি রয়েছেন বাগদা আশ্রমের, তিনি লিখে পাঠিয়েছেন এক নীলরতন তালুকদার মহাশয়ের কথা। পূর্ববঙ্গে আমরা জানি ঠাকুরের আশ্রম বাথানবাড়িতে রয়েছে, এবং সেই বাথানবাড়ি আশ্রমের পাশেই যে পরিবার ছিল তারা ছিলেন তালুকদার পরিবার। এই তালুকদারের পরিবারের কিছু কিছু লোক পূর্ব পাকিস্তান ছেড়ে, পূর্ব বাংলাদেশ ছেড়ে এপারে চলে এসেছিলেন। সেই কথাটাই বলছি। এই তালুকদার, যিনি নীলরতন তালুকদার, ইনিও সেই পরিবারভুক্ত ছিলেন। তাই তিনি এপারে এসে কোথায় বসত বাড়ি স্থাপন করেন? পলতা নামক গ্রামে থেকে বাস করতে। তাদের মধ্যে নীলরতন তালুকদার উত্তর 24 পরগনার পলতায় বসবাস শুরু করেন। তিনি এসে অমনি পলতায় বসবাস করেন এবং অনেক চেষ্টার পর একটা সরকারি চাকরি পেয়ে যান। অনেক চেষ্টা চরিত্র করে তখন একটা সরকারি চাকরিও পেয়ে যান। এপারে এসে 4-5টা ছেলে মেয়ে লেখাপড়ানো সব কিছু করে তিনি তার মধ্যে দিয়ে চলছিলেন। এমত অবস্থায় দাদা, অর্থাৎ নীলরতন মৃধা লিখেছেন, দাদা পলতায় শান্তিনগর মোড়ে জায়গা কিনে বাড়ি করে বসবাস করছেন। আর একটা জায়গা, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাচ্ছেন, সত্যানন্দের কৃপা লাভ করেছেন। ছোট ছেলে মেরিন ইঞ্জিনিয়ার পড়ে চাকরির যোগাযোগ করছে। এই চাকরি করতে গেলে আবার 10,000 টাকার প্রয়োজন। টাকা ছাড়া তো কোনো জিনিস হয় না। এখন চাকরি করতে গেলে যেমন 1 লাখ টাকা দেওয়া লাগে, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ দিতে হয়। তখনকার দিনে 10,000 টাকা দেওয়া অনেক কষ্ট ছিল। যাই হোক, এখানে দাবি হলো মেরিন ইঞ্জিনিয়ার চাকরিটা পেতে গেলে পরে 10,000 টাকা দিতে হবে। এইবার এই 10,000 টাকা জোগাড় করা, হয়তো সংসার কোনো মতে নির্বাহ হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু 10,000 টাকা জোগাড় করে দেওয়া, এটা তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তিনি চিন্তায় পড়ে গেলেন। রাত্রিবেলা কিছু না খেয়ে ঠাকুরের কাছে ওই চিন্তা করছেন যে কিভাবে কি হবে, কি করব, টাকা কোথায় পাবো। ছোট একটা ঘর করেছেন, ইট গেঁথে অ্যাসবেস্টাস দিয়ে ছাউনি, সেটা বিক্রি করলেও তো 10,000 টাকা হবে না। তিনি কি করবেন, বড় চিন্তায় পড়ে গেলেন। কাউকে কিছু না বলে রাত্রে চোখের জলে ঠাকুর সত্যানন্দকে বলেন সব কথাগুলো। ছেলের কথা তিনি জানিয়ে দিলেন। জিজ্ঞাসা করে
পরের দিন ছেলে আবার জিজ্ঞাসা করছে টাকার কি হলো, তখনও কিছু বলে না। কোনো কোনো লোক এসে জিজ্ঞাসা করে টাকা পয়সা জোগাড় হলো, তো তাদের কাছেও কোনো কথা বলে না, কেননা যদি কথাটা বলে তাদের দ্বারা এত কোনো সুরাহা হবে না। তাহলে যে মানুষের দ্বারা সুরাহা হবে সেই মানুষকে বলাই ভালো। তাই তিনি সেই মানুষকে বললেন। এইবার যখন তিনি এপারে এসেছিলেন, উনি এসে একজনের পরামর্শক্রমে তিনি ওই খুঁটি পুঁতে জায়গা দখল করে রেখেছিলেন। পতির জায়গা তো, জায়গা তখন তো অত দাম ছিল না, তাই তিনি জায়গাটা দখল করে রেখেছেন। সেখানে কোনোদিন আর দেখতেও চাননি। দেখতে না গেলেও তার দখলে আছে, সবাই জানে। এই জন্য একজন লোক কী করলেন, এই টাকার যখন খুব দরকার তখন ওই চিন্তা করে করে ঠাকুরের কাছে জানান, আর ঠাকুরের কাছ থেকে বেরিয়ে বাইরে টাইরে ঘোরেন, সব কিছু করেন, কিন্তু তার মধ্যে দিয়ে মনটা উচ্ছন্ন থাকে যে কখন কি হবে, টাকা কোথায় পাবো। ছেলেটা যদি মেরিন ইঞ্জিনিয়ার হয়, সে খুব সুন্দর কাজ হবে, তা চেষ্টা করতে থাকে। এর মধ্যে দেখা গেল কি, পরদিন তিনি ঘরে বসে আছেন, এমন সময় একজন এসে বলছে, দাদা, বলে এই যে আমি আসছিলাম। ঠিক আছে, বসো, আসছো যখন। তখন বললেন যে আপনি জমি বিক্রি করবেন কি, অমুক জায়গায় জমি রেখেছিলেন। বলে জমি বিক্রি করবো কেন? বলে ওই যে আপনার জমি দখল ছিল যে জায়গাটা, ওইটা যদি দেন আমি আপনাকে অনেক টাকা দেবো। 10,000 তো দেবই, আরও যদি কিছু বলেন তা আমি আরও কিছু দেবো। তিনি ঠাকুর ঘর থেকে স্নান করে ঠাকুর ঘরে গিয়েছেন, সেই সময় কথাগুলো হচ্ছে। ওইখান থেকে বেরিয়ে এসে তিনি বলছেন যে কত দেবে? বলে 10,000 তো দেবই, উপরন্তু আপনার যদি আরও কিছু দাবি থাকে সেইটাও দেব। বলে না ভাই, আমার বেশি দাবি নেই, আমার ওই 10,000 দিলেই হবে, আমার 10,000 টাকার খুব প্রয়োজন। বলে ওই তো আমি শুনলাম আপনার নাকি খুব প্রয়োজন, তাই আমি সেই জমির উদ্দেশ্যেই আসছিলাম। এইবার সঙ্গে করে টাকাটা নিয়েও এসেছেন। যখনই বিপদের সময় কারো ওই বিপদে সাহায্য করার জন্য কোনো মানুষ এসে সামনে হাজির হয়, তাকে দেখলেই চোখ খালি খালি ঝরতে থাকে। আজকে এই তালুকদার বাবুর চোখটাও তেমনি ঝরতে থাকলো। তিনি চোখ মুছতে মুছতে লোকটাকে বললেন যে দিন, টাকা দিন। কোথায় সই করতে হবে বলুন, আমি কাগজে সই করে দিচ্ছি। টাকা দিলেন, ছেলের টাকা নিয়ে গেল। টাকাটা যখন দেওয়ার কথা, বাবার একটুখানি দেরি হলো, ছেলের একটু অসহ্য হয়ে গেল। যাই হোক, বাবার টাকাটা নিল। টাকাটা নিয়ে যে জমা দিল, জমা দেওয়ার পরে চাকরি হয়ে গেল। পরস্পর দেখা গেল কি, সে ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বহু টাকার মালিক হয়েছে, বহু টাকা পেয়েছে। সেই টাকা দিয়ে তখন অনেক গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে। নীলরতন তালুকদার সুপুরুষ দেখতে। অবসর গ্রহণের পরে বাগদা আশ্রমে যেতেন। আশ্রমের যে কাজ সামনে পড়ত সেই কাজ তিনি করতেন। তারপরে একটা বিষয় লক্ষ্য করার বিষয়, যে বাড়িতে তার বাড়িতে রাজকীয় খাওয়া দাওয়া হতো, সেই সকল ছেড়ে দিয়ে আশ্রমের যে খাওয়া দাওয়া, যদি বা আধ্যাত্মিক দিকে দেখলে পরে আশ্রমের খাওয়া অনেক উন্নত, কিন্তু সেই রাজকীয় ভাবধারা ছেড়ে তিনি যে এই যে আশ্রমিক খাদ্য কি আনন্দ করে নিতেন, সেবা নিতেন, এটা বলে শেষ করা যায় না। আর যে বিছানা পেতেন, সেখানেই যে বিছানা পেতেন তিনি সেখানেই শুয়ে পড়তেন।
বীরানন্দ স্বামীজি তখন আশ্রম অধ্যক্ষ, তিনি বলতেন, নীলরতন দাদার জন্য একটু ভালো বিছানা করিস। তখন কথাটা যেই নীলরতন বাবুর কানে চলে গেল, তিনি বললেন যে, স্বামীজি, আমি একটু চাই ঠাকুরের কাছে আসতে, আর আপনারা আমাকে দূরে সরিয়ে দেন পর ভেবে। এটা কেন করেন দাদা? আমি তো ঠাকুরেরই মানুষ, ঠাকুরের চরণে থাকতে পারবো না? সব জায়গা তো তার। পরে স্বামীজি আর তেমন বলতেন না। তিনি জানতেন এই মানুষটা যখন ঠাকুরের কাছে সমর্পিত হয়ে গেছেন, তখন তাকে আর আঘাত দেওয়া ঠিক হবে না, তাই আর পরে বলতেন না। একদিন উনি ঠাকুরের চরণতলে পৌঁছে যান। জীবনের কর্মক্লান্ত দেহকে রেখে তিনি দেহান্তরে প্রবেশ করলেন সেই ঠাকুরের নিত্যধামে, নিত্যলোকে, যেখানটায় গেলে আর ফিরতে হয় না। যদি বা ফিরে আসেন, এই দেহে আর ফিরতে পারেন না। দেহ পাল্টে তবে আসতে হয়। ভাবের পরিবর্তন, ভাষার পরিবর্তন, সব কিছুরই পরিবর্তন করে আসতে হয়। যাই হোক, এমনি দ্বারা ভক্তদের জীবন কাহিনী আমরা সকলের সামনে তুলে ধরতে চাই। তাই আপনারা সকলেই এই লীলা কাহিনী আমাকে সংগ্রহ করে দিন, আপনাদের কাছে আমার কাতর অনুরোধ। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ অদ্বৈত প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। জীবনে কত অন্যায়, কত ন্যায়, যা কিছুই করে থাকি, সব যেন ঠাকুরের চরণতলে গিয়ে সমান হয়ে যায়। ঠাকুরের সেই যে সমন্বিতা সংহিতা, সমন্বয় সংহিতার কাছে যেয়ে যেন আমার এই জীবনের সকল কর্মফল, সকল চলা বলা সব কিছুই যেন তার সেই সমন্বয় সংহিতার কাছে মিশে যায়। জয় সত্য হরি।